ঊষা উত্থুপের জীবন আসলে বদলে যায় তার প্রথম বিয়েটা ভেঙে যাবার পর। সেই সম্পর্কে তাকে খারাপ ব্যবহারও সহ্য করতে হয়েছিল। ঠিক সেই সময় তার জীবনে আসে দ্বিতীয় স্বামী জানি চাক্কু, যিনি তাকে সামনে এগিয়ে যাওয়ার পথে বিশাল সাপোর্ট করেছিলেন। তাই জন্যই কি পুরস্কার পেয়ে তার কথাই বলেছিলেন তিনি? অনেকে ভাবে ঊষা উত্থুপ বাঙালি, কিন্তু তিনি আসলে দক্ষিণ ভারতীয়। কিন্তু তার জীবনের আসল শুরু হয়েছিল কলকাতার ট্রিঙ্কাস বারের মঞ্চ থেকেই। পদ্মভূষণ পাওয়ার পরও আবার কেন ট্রিঙ্কাসেই ফিরে আসলেন তিনি? কলকাতা কি আদেও ঊষা উত্থুপের জীবনে দাগ কাটতে পেরেছে? ভাবুন তো, আপনি পার্ক স্ট্রিটের সেই পুরনো আলো ঝলমলে রাস্তায় হাঁটছেন, কানে ভেসে আসছে এক গানের সুর, আই ক্যান বাই মাইসেলফ ফ্লাওয়ার্স। মুহূর্তেই আপনার পা থেমে গেল, কারণ এই গলাটা মাইলি সাইরাসের নয়, এটা যে একদম আমাদের শহরের, আমাদের সবার চেনা দিদির গলা, ঊষা উত্থুপ। বিশ্বাস করবেন, এই বয়সেও তিনি এখনও সেই আগুনে এনার্জি নিয়ে মঞ্চে গান গাইছেন। আর জায়গাটা কোথায় জানেন? আমাদেরই কলকাতার পুরনো রেস্টুরেন্ট ট্রিঙ্কাসে। হ্যাঁ, সেই ট্রিঙ্কাস যেখান থেকে তার গল্প শুরু হয়েছিল অনেক বছর আগে। তখনকার কলকাতা কিন্তু এরকম আজকের মতো না। পার্ক স্ট্রিট তখন যেন অন্য দুনিয়া। চারপাশে ইংরেজি গান, ক্লাব কালচার, ধোঁয়ার আসর, লাইট, হাসির শব্দ। এইসবের ভেতরেই এক তরুণী প্রথমবার শাড়ি পরে ক্লাবের মঞ্চে দাঁড়ালেন। কেউ ভাবতে পারে শাড়ি পরে এক মহিলা ক্লাবে গান গাইছে? কিন্তু ঊষা উত্থুপ সেটা প্রমাণ করে দিলেন। তিনি প্রথম দিন থেকেই নিয়ম ভেঙে নিজের নিয়ম তৈরি করেছিলেন। আর সেই মুহূর্তেই তার গলার জাদু কলকাতার রাতের মিউজিক সিনে এক নতুন অধ্যায় শুরু করল। জানেন, তার শুরুর জায়গাটা ছিল 9 জেমস, ছোট্ট একটা নাইট ক্লাব, কিন্তু সেখানেই জন্ম নিল ভারতের প্রথম সত্যিকারের পপ আইকন। একটু পরেই তিনি চলে এলেন ট্রিঙ্কাসে, আর বাকিটা ইতিহাস। সেই ক্লাবের ছোট্ট কোণ থেকে তিনি নিজের সুরে একটা পুরো শহরকে মাতিয়ে তুললেন। তার গলা তখন শুধু ইংরেজি গান নয়, একটা নতুন আইডেন্টিটি, যেখানে ভারতীয়তা, আত্মবিশ্বাস আর গ্লোবাল ভাইব সব একসাথে মিশে গেছে। আপনি হয়তো ভাবছেন কিভাবে একজন বাইরের গায়িকা বাঙালির জীবনের এত ভেতরে ঢুকে গেলেন। উত্তরটা খুব সহজ, কারণ ঊষা উত্থুপ গলা দিয়ে নয়, মন দিয়ে গান গেয়ে গেছেন। তার গানে একটা বাড়ির মতো উষ্ণতা ছিল, যে উষ্ণতা কলকাতার মানুষ তাড়াতাড়ি চিনে ফেলে। হরি ওম হরি, ডার্লিং, 1 2 চাচা কিংবা স্কাইফল, সব গানেই তিনি একইভাবে নিজের শহর, নিজের মানুষদের রেখে গেছেন। তাই তো আজও কেউ তার গান শুনলে বলে ওঠে, দিদি মানেই আমাদের শহর। ঊষা উত্থুপ কখনো প্লেব্যাকের ছাঁচে নিজেকে আটকে রাখতে চাননি। তিনি বলেছিলেন, আমি মানুষদের চোখে চোখ রেখে গান গাইতে চাই। সেই চোখে চোখ রাখার যোগাযোগটাই তাকে আলাদা করে তুলেছে। আপনি যদি তার লাইভ কনসার্টে যান, দেখবেন তিনি মঞ্চ থেকে আপনার দিকে তাকিয়ে হাসছেন, গানের মাঝে হাত নেড়ে বলছেন, চলুন একসাথে গাই। এই ইন্টারঅ্যাকশনটাই তাকে আজও এত জীবন্ত রেখেছে। তার কণ্ঠস্বরের গভীরতা নিয়ে তো সবাই কথা বলে। সেই কন্ট্রোলেড ভয়েস, যা একসাথে নরম আর শক্ত। ভারতীয় গানের ভেতর এমন গলা খুব কম আছে। বলিউডে তার প্রথম দিনের কাজ ছিল আর.ডি. বর্মন, বাপ্পি লাহিড়ী, ইল্লায়ারাজার সঙ্গে। কিন্তু ঊষা কখনো বাণিজ্যিক হিট হতে চাননি। তিনি চেয়েছিলেন সঙ্গীতের সত্যিকারের শিল্পী হতে। আর সেই জন্যই তিনি ট্রেন্ডের পিছনে না ছুটে নিজের জায়গাটা তৈরি করে নিয়েছিলেন। তার গাওয়া প্রতিটা গান যেন একটা ব্র্যান্ড, যেখানে গলার পাশাপাশি ছিল তার শাড়ি, বড় গোল টিপ আর সেই চওড়া হাসি, যেটা দেখলে মনে হয় গান গাওয়া মানেই আনন্দ। ঊষা উত্থুপের জীবনে বিদেশও একটা বড় অধ্যায়। নাইরোবিতে তিনি সোয়াহিলি ভাষায় গান গেয়ে যে জনপ্রিয়তা পেয়েছিলেন, সেটা আজও অনেকের অজানা। আফ্রিকার মানুষ তাকে চিনত ইন্ডিয়ান লেডি বলে। কিন্তু আপনি যদি তাকে আজ দেখেন, দেখবেন তিনি এখনও সেই মাটির মানুষ। কলকাতার রাস্তায় হাঁটলে হাসি মুখে লোককে নমস্কার করেন। আর তারপর সময় বদলালেও তিনি বদলাননি।
2024 সালে আবারও ভাইরাল হলেন। কলকাতার ট্রিঙ্কাসে দাঁড়িয়ে সোনালি শাড়ি পরে তিনি গাইলেন অ্যাডেলের স্কাইফল আর মাইলি সাইরাসের ফ্লাওয়ার্স। চারপাশে আলো কম, মানুষ হাততালি দিচ্ছে, আর উষা উত্থুপের কণ্ঠে বাজছে সেই একই ম্যাজিক। বিশ্বাস করুন, যখন তিনি আই ক্যান বাই মাইসেলফ ফ্লাওয়ার্স গাইছেন, তখন মনে হয় না এটা শুধু একটা ইংরেজি গান, মনে হয় এটা আমাদের শহরের নিজের গান। এখানেই তার সাফল্য। তিনি কখনো বিদেশি গানের নকল করেননি, বরং নিজের ভিতরের ভারতীয়তাকে তাতে ঢুকিয়ে দিয়েছেন। তিনি শিখিয়েছেন গ্লোবাল হওয়া মানে নিজের মাটিকে ভুলে যাওয়া নয়, বরং নিজের ভাষা, নিজের সংস্কৃতি নিয়েই আপনি বিশ্বজোড়া হতে পারেন। তাই তো উষা উত্থুপ শুধু একজন গায়িকা নন, তিনি একটা প্রতীক, যিনি দেখিয়েছেন ক্লাসিক্যাল না হয়েও স্রোতের বিপরীতে গিয়েও নিজের জায়গা বানানো যায়। তার গানের সাফল্যের পিছনে একটা বড় জিনিস কাজ করেছে, মানুষের সঙ্গে কানেকশন। তিনি কখনো দর্শককে শ্রোতা ভাবেন না, বরং বন্ধু ভাবেন। আপনি যদি তার কনসার্টে যান, তিনি আপনাকে ডেকে বলবেন, এই গানটা জানেন তো, একসাথে গাই। সেই মুহূর্তে আপনি বুঝবেন উষা উত্থুপের গানের শক্তি কেবল সুরে নয়, সেই মানবিক স্পর্শে। তার জীবনে পুরস্কারও কম নয়। পদ্মশ্রী 2011 সালে আর 2024-এ পেলেন পদ্মভূষণ। কিন্তু দিদি বলেন, সবচেয়ে বড় পুরস্কার হলো যখন কেউ এসে বলে, দিদি আপনার গান শুনে আমি বড় হয়েছি। এই লাইনটা হয়তো শুনলে আপনিও হেসে ফেলবেন, কারণ এই শহরের হাজারো মানুষের মুখে একই কথা। আর জানেন কি, তার জীবনেও ঝড় এসেছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক সাক্ষাৎকারে উষা উত্থুপ জানিয়েছিলেন, এক রাজনীতিবিদ একবার তার গান গাওয়া বন্ধ করার চেষ্টা করেছিলেন, কারণ তার স্টাইল ছিল আলাদা, একেবারে আলাদা, বলার চালও তাই। কিন্তু তিনি থামেননি। উষা উত্থুপ বরাবরই বিশ্বাস করেছেন, যদি সঙ্গীত সত্যি হয় সেটা থামানো যায় না। আর হয়তো সেই বিশ্বাসই তাকে আজও মঞ্চে দাঁড় করিয়ে রেখেছে। উষার ব্যক্তিগত জীবনও ঠিক তার গানের সুরের ওঠাপড়া ভিতর দিয়ে গেছে। চেন্নাইতে স্কুল শেষ করার পর জানি চাক্কো চাকরির জন্য কলকাতায় আসে। তিনি যোগ দেন জে থমাস অ্যান্ড কোম্পানিতে, বিশ্বের সবচেয়ে পুরনো এবং সবচেয়ে বড় টি অকশন কোম্পানিগুলোর মধ্যে একটা। কাজের কারণে তার জীবন তখন পুরোপুরি নতুন ছন্দে ঢুকছে। নতুন শহর, নতুন মানুষ, নতুন অভিজ্ঞতা। কে নি আসছে একটু পরে। সেই সময় 1969 সালে ট্রিঙ্কাস নাইট ক্লাবে একবার উষা উত্থুপকে দেখেন জানি। উষা তখন নিয়মিত পারফর্ম করতেন সেখানে। জানি তখন দর্শকদের মধ্যে একদম চুপচাপ দাঁড়িয়ে তার গান শুনছিল। প্রথম দেখাতেই সে উষার প্রতি এতটা আলাদা টান অনুভব করেন এবং তাদের মধ্যে বন্ধুত্ব বাড়ে সেখান থেকেই। অন্যদিকে উষা তখন তার প্রথম স্বামী রামুর সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করছিলেন, কিন্তু বাস্তবতা হলো সেই সম্পর্ক আর চলছিল না। রামুর স্বভাব ছিল অত্যন্ত খারাপ, আচরণেও বিশেষ নাম করতে পারেননি, এবং বিভিন্ন সময় অ্যাবিউসিভ ব্যবহারের কারণে উষা মানসিকভাবে কোণঠাসা হয়ে পড়ছিলেন। রামুর সঙ্গে দূরত্ব বাড়তেই থাকে। উষা ধীরে ধীরে বুঝতে পারেন, যে সম্পর্কে সবসময় টেনশন এবং মানসিক চাপ থাকে সেখানে থাকা কঠিন। আর জানির উপস্থিতি তাকে বুঝতে সাহায্য করে একটা সম্পর্কে পারস্পরিক সম্মান, শান্তি আর নিরাপত্তা কত বড় জিনিস। অবশেষে রামুর সঙ্গে সেই দাম্পত্য ভেঙে যায়। জানি রামুর সাথে সরাসরি কথা বলেন। তারপর উষা সিদ্ধান্ত নেন তিনি আর পিছনে তাকাবেন না। তার পরবর্তী এই স্বামী জানি চাক্কো উত্থুপ। তিনি ছিলেন তার সবচেয়ে বড় সমর্থক। দুজনের সম্পর্ক যেন একে অপরের সঙ্গীতের মতোই মেলোডিয়াস ছিল। 2024 সালে জানি চাক্কোর মৃত্যু হলেও দিদি আজও তার স্মৃতিকে সঙ্গে রেখেছেন। তিনি বলেন, আমাদের ভালোবাসা এখনো গানে বেঁচে আছে। আজ তার বয়স 75 পেরিয়েছে, কিন্তু আপনি যদি তাকে মঞ্চে দেখেন বুঝতেই পারবেন না। সেই এনার্জি, সেই হিউমার, সেই কনফিডেন্স সব এখনো একই। শেষের দিকের বেশ কিছু অ্যালবাম সেরম হিট না হলেও এসব দিয়ে কিছু সত্যি কি যায় আসে? নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তাকে ইনস্টাগ্রামে রিল বানায় তার গান দিয়ে। উষা উত্থুপ এখন কেবল একটা নাম নয়, একটা ভাইব, একটা অনুভূতি। তার গল্পটা শুনলে মনে হয় এটা এক শহরের আত্মজীবনী, এই শহরের সাউন্ড ট্র্যাক।
আপনি শেষ কবে ঊষা উত্থুপের গান শুনেছেন? অন্যান্য বিভিন্ন ভাষায় গান গাইলেও বাঙালির জন্য ঊষা উত্থুপ অন্য একটা টানের জায়গা। বাঙালি ঊষাকে আজও তার নিজের করেই রেখেছে। এটা খালি একতরফা নয়, তিনি নিজেও বাঙালিদের সেই জায়গাটায় রেখেছেন আজও বড় টিপ, কখনো ক শব্দের আখর কাটা, তা আমরা দেখলেই জানি। আজ তিনি আর এই কল্পতরুকে ভোলেননি। সব সময় কলকাতাকে বলেছেন চিরতরুণ তুমি কলকাতা। আজও ট্রিঙ্কাস তাকে মনে রেখেছে, কলকাতা তাকে আঁকড়ে আছে, মনে রেখেছে। আমাদের স্পটিফাইয়ের ফেভারিটস ছেড়ে আমাদের মনে জাঁকিয়ে আছেন ঊষা উত্থুপ। 90-এর নস্টালজিয়ায় তাই ঊষা উত্থুপ থেকেই যাবেন। তুমি না থাকলে সত্যি কলকাতা ছেড়ে কবে টাটা বাই বাই হয়ে যেত সবাই, কি তাই তো? কিরম লাগলো ঊষা উত্থুপের জীবনের পেরিয়ে আসা রাস্তার গল্প শুনতে? কত স্মৃতি জড়িয়ে থাকে, তাই না? তারই বিভিন্ন গল্প নিয়ে আমরা হাজির হতে থাকবো শোনায়। আর হ্যাঁ, অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। গল্পগুলো কিরম লাগলো কমেন্ট করে জানান। কিরম গল্প শুনতে চাইছেন সেই আর্জিও করতে পারেন। এইভাবে ভালোবাসা দিতে থাকুন আর শুনতে থাকুন শোনো না, বাংলার প্রথম পডকাস্ট চ্যানেল।